আজকে যে ছোট গল্পটি পাঠ করব সেটি হলো অনুভবে তুমি। লিখেছেন সৌমিতা দাশগুপ্ত। ঘটনাটার জন্য কেউ প্রস্তুত ছিল না। বিষণ্ণতার অন্ধকারে ঘরের পরিবেশ এমনিতেই গুমোট হয়েছিল। তার মধ্যে অকস্মাৎই ঋতুপর্ণা স্বেচ্ছায় যে ঘটনাটি ঘটালো তা উপস্থিত সকলের এতদিনের কৌতূহলকে আরও নাড়িয়ে দিল। সবার বিহল দৃষ্টি এখন ঋতুপর্ণার দিকেই। কিন্তু ঋতুপর্ণা নির্বিকার, নিশ্চুপ। কুহেলি ধীর পায়ে এগিয়ে এলো ঋতুপর্ণার দিকে। একদিকে কুহেলির বাবা রণবীর রায় এই মুহূর্তে অন্তিম শয্যায় শায়িত। বহু বছরের লড়াইয়ের অবসান হওয়ার সংকেতবাণী শুনিয়ে দিয়েছেন ডাক্তার বিশ্বাস। শেষ নিঃশ্বাস ফেলার অপেক্ষায় প্রহর গুনছে স্বয়ং ডাক্তারসহ উপস্থিত পরিজনেরা। একটু বাদে হয়তো সব শেষ হয়ে যাবে। তার মধ্যেই ঘটল সেই ঘটনাটা। কুহেলি ঋতুপর্ণার কাঁধে হাত রাখল। ঋতুপর্ণা শুধু তার মাই নয়, প্রিয় বন্ধুও বটে। এবার তুমি শান্তি পেলে তো মা? চোখের জল বাঁধ মারল না আর। মেয়েকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠল ঋতুপর্ণা। আমি পেরেছি। সবাই দেখছে কুমারী ঋতুপর্ণা ব্যানার্জির স্মৃতি সিঁদুরে রাঙা। এই সিঁদুরে রয়েছে রণবীরের দুর্বল হাতের স্পর্শ। উপস্থিত সবাইকে সাক্ষী রেখে মৃত্যুশয্যায় রণবীরের হাত নিজের হাতে ধরে এতদিনের অপেক্ষারত তার শূন্য স্মৃতিকে সিঁদুরে রাঙিয়ে তুলল ঋতুপর্ণা। হৃদয়ের গোপন কুঠুরিতে সযত্নে লালন করা ভালোবাসা আজকে এত বছর বাদে সবার সামনে উজাড় করে দিতে পেরে আজ সে সত্যিই পরিতৃপ্ত। ঋতুপর্ণার মা এগিয়ে এসে মেয়েকে বললেন, এ কী করলি সর্বনাশী? ঋতুপর্ণার মুখে পরিতৃপ্তির হাসি। সবাইকে আজ জবাব দিতে পেরেছে সে। সবাইকে জানাতে পেরেছে সে কেন এই ৩৭ বছর বয়সেও সে অবিবাহিতা। কুহেলির আলিঙ্গন মুক্ত হয়ে রণবীরের হাত দুটোকে নিজের হাতে তুলে নিয়ে বলল ঋতুপর্ণা, ভালোবাসি, খুব ভালোবাসি। কথা বলার ক্ষমতা নেই রণবীরের। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে, কিন্তু তার চোখের ভাষায় ভালোবাসার স্পষ্ট ছাপ। ব্যাস, এইটুকুই চেয়েছিল ঋতুপর্ণা। বাকি জীবনটা সে অনায়াসে কাটিয়ে দিতে পারবে। চলে গেল রণবীর। দীর্ঘ ১২ বছর লড়াই করার পর আজ চলে গেল। বাবা মা জীবিত থাকাকালীন সন্তান হারানোর যন্ত্রণা যে কি বেদনাদায়ক তা অব্যক্ত। রণবীরের মা বাবাকে সামলানো যাচ্ছে না। হয়তো প্রস্তুত ছিলেনই তারা, কিন্তু একটুও কাঁদছে না ঋতুপর্ণা। পাথর হয়ে গেছে সে। ১৫ বছরের কুহেলি, বয়সের আন্দাজে একটু বেশি স্বাবলম্বী সে। ঋতুপর্ণাকে আজ এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না সে। অনেক ছোটবেলা থেকে মাতৃহারা কুহেলি। মা বলতে সে ঋতুপর্ণাকেই চেনে, জানে। রণবীর ছাড়া একমাত্র সেই জানত যে তার বাবাকে ঋতুপর্ণা কতখানি ভালোবাসে। মাস ৬ আগেই সে আড়াল থেকে শুনেছিল তাদের কথোপকথন। কিছুটা আড়াল থেকে শোনা, আর তারপর অনুরোধ আবদার জোড়াজুড়ির মেলবন্ধনে বাকিটা ঋতুপর্ণার কাছ থেকেই শোনা। তাদের বাড়িতে ঋতুপর্ণা নিত্য যাতায়াত নিয়ে তার বড় হওয়ার পর থেকে তাকে বিভিন্ন জনের কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এমনকি ঋতুপর্ণাকেও পাড়া প্রতিবেশীরা সরাসরি কুইঙ্গিত করতেও দ্বিধাবোধ করত না। কারোর কথাকে আমল দিত না ঋতুপর্ণা। খারাপ লাগতো কুহেলির। ঋতুপর্ণার অনুভূতিগুলো তাকেও ভীষণভাবে স্পর্শ করত। মাকে সে ভীষণ ভালোবাসে যে। তখন মাধ্যমিক পরীক্ষা দেবে ঋতুপর্ণা। হঠাৎ করেই মায়ের মুখে খবরটা শুনে খুব মন খারাপ হয়ে গিয়েছিল তার। তার ঘরের জানালাটা খুললেই সামনের বাড়ির যার সাথে সবসময় মুখোমুখি দেখা হতো তিনি হলেন সুধা জেঠিমা। একাই থাকতেন তিনি। ছেলে ব্যাঙ্গালোরে পোস্টিং পেয়েছিল। মাকে এত বড় বাড়িতে একা রাখতে কিছুতেই সে রাজি নয়। তাই বাড়ি বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছিল। ঋতুপর্ণার মা এসে জানালো বাড়ি বিক্রির বন্দোবস্ত করে ফেলেছে জেঠিমার ছেলে। সামনের মাসে চলে যাচ্ছেন ছেলের সাথে। একজন ভালো প্রতিবেশী চলে যাচ্ছেন দেখে স্বভাবতই তাদের সবারই মন খারাপ। এরপরে কেমন প্রতিবেশী আসে কে জানে। জেঠিমা চলে গেলেন, বাড়ি ফাঁকাই পড়ে আছে। নতুন প্রতিবেশী আসার অপেক্ষা। সেদিন ঋতুপর্ণা ছাদে গিয়েছিল জামা কাপড় মেলতে। হঠাৎ দেখতে পেল লরি বোঝাই করে আসবাবপত্র আসছে। পেছন থেকে একটা ট্যাক্সি এসে থামল। বুঝতে পারল নতুন প্রতিবেশীর আগমন ঘটল। ট্যাক্সি থেকে মাঝবয়সী দম্পতিকে নামতে দেখল ঋতুপর্ণা। দৌড়ে নিচে নামতেই যাচ্ছিল মাকে খবরটা দেওয়ার জন্য। হঠাৎ করে তার পা দুটো থমকে গেল। ট্যাক্সির ঠিক পিছনে একটা বাইকও এসে থামল। তারপর হেলমেট খুলতে খুলতে যে ছেলেটি বাইক থেকে নামলো তাকে দেখে ঋতুপর্ণা নিজের মনেই বলে উঠেছিল,
ওরে বাস, এ তো পুরো অরবিন্দ স্বামী। একেই বোধহয় বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। ছাদে দাঁড়িয়ে নিজের মনে বিড়বিড় করে বলল, হে ঠাকুর, এই ছেলেটা যেন এনাদেরই ছেলে হয়। আর আমার ঘরের জানলা খুললেই যে ঘরটা, সেটা যেন এই ছেলেকেই ওনারা দিয়ে দেন। ছাদ থেকে নেমে অনেকবার ছেলেটাকে দেখার চেষ্টা করেছিল ঋতুপর্ণা, কিন্তু দেখতেই পেল না। রাতে খেতে বসে ঋতুপর্ণার মা বললেন, বিকেলে হাঁটতে বেরিয়ে নাকি মহিলার সঙ্গে আলাপ হয়েছে। কালকে ওনাদের সবাইকে ঋতুপর্ণার মা দুপুরে খাবার নিমন্ত্রণ করে এসেছে। সকাল থেকে অস্থিরতা ঋতুপর্ণার, কখন আসবে তারা। সেদিন আর পড়াশোনা করতে পারেনি সে। যথাসময়ে দরজায় কলিং বেলের ধাতব শব্দ। ছুটে গিয়ে দরজা খুলেছিল ঋতুপর্ণা। আবারও একরাশ মুগ্ধতা। সপরিবারে হাজির প্রতিবেশী, সঙ্গে সেই অরবিন্দ স্বামী। ঋতুপর্ণার বুকের মধ্যে যেন খুশির দামামা বাজাচ্ছে কেউ। মায়ের ডাকে সম্বিত ফিরল। আরে, ওনাদের ভিতরে আসতে দে, বাইরেই দাঁড় করিয়ে রাখবি নাকি? লজ্জা পেয়ে সরে দাঁড়ালো ঋতুপর্ণা। কি সুন্দর কথাবার্তা ছেলেটার। নাম জানল রণবীর রায়। দেখে অবশ্য ঋতুপর্ণা ভেবেছিল অনেকটা কম বয়সী, কিন্তু তা নয়। রণবীর তখন চাকরি করত একটা আইটি কোম্পানিতে, খুব ভালো পোস্টে, মোটা মাইনের চাকরি। নিজের মনে মনে মোটামুটি একটা হিসেব কষে নিল ঋতুপর্ণা। তার থেকে মোটামুটি 10 বছরের বড় হবে রণবীর। তা হোক, সদ্য যৌবনে পা দেওয়া মেয়েটা নিজের মনের গভীরে গোপনে অতি যত্নে যে স্বপ্নের প্রেমিকের ছবি এঁকেছিল, তার সাথে রণবীরের হুবহু মিল। কয়েকদিনের মধ্যেই দুবাড়ির মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠল। যখন তখন ঋতুপর্ণা রণবীরদের বাড়ি চলে যেত। ঘন্টার পর ঘন্টা বসে রণবীরের মায়ের সাথেই গল্প করত। অফিস ছুটি থাকলে রণবীরের সাথে ভালোই জমিয়ে আড্ডা হতো। দেখতে দেখতে উচ্চ মাধ্যমিক পাশ করলো ঋতুপর্ণা। বেশ ভালোই রেজাল্ট করলো। জিওগ্রাফিতে অনার্স নিয়ে ভর্তি হলো কলেজে। কিন্তু এত বছরেও রণবীরের চোখের ভাষায় তার প্রতি কোনো রকম দুর্বলতাই সে দেখতে পেল না। কি করবে সে বুঝে উঠতে পারছিল না। রণবীর যদি কিছু না বলে, তাহলে তাকেই সরাসরি প্রপোজ করতে হবে। তার পক্ষে রণবীরকে ছেড়ে থাকা সম্ভব নয়। কিন্তু রণবীর যদি অন্য কাউকে ভালোবেসে থাকে, অসম্ভব। আর কিছু ভাবতে পারে না ঋতুপর্ণা। সে ঠিক করে রণবীরকে জানাবে তার মনের কথা। কিন্তু কিছুদিন বাদে একদিন ঋতুপর্ণার মা এসে বলে, শুনেছিস ঋতু, রণবীরের আর কয়েক মাস বাদেই বিয়ে। একই অফিসে চাকরি করে দুজনে। প্রায় 3 বছর ধরে সম্পর্ক। বাড়ি থেকে কেউ মানছিল না বলে এত দেরি হলো। আসলে মেয়েটা উড়িয়া। রণবীরের মায়ের একটু আপত্তি ছিল, কিন্তু কি আর করবে, ছেলে নাছোড়বান্দা। ওই মেয়ে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। রণবীরের মা বলল, মেয়েটির পরিবারের সাথে কথা বলেছে, খারাপ লাগেনি। বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলেছে। এ কি শুনছি ঋতুপর্ণা? ও কি পাগল হয়ে যাবে? হ্যাঁ, ও পাগলই হয়ে যাবে রণবীরকে না পেলে। রণবীরকে ছাড়া বাঁচবে না সে। যে করেই হোক রণবীরকে জানাতে হবে তার মনের কথা। দরকার হলে তার পায়ে পড়বে সে। কিন্তু তাও যদি না মানে রণবীর, তখন মরে যাবে সে, একদম মরে যাবে। 2 দিন বাদেই সেই সুযোগ এসে যায়। ঋতুপর্ণা পড়াশোনা করছিল। তার মা একটা চাবির গোছা তার সামনে রেখে দিয়ে বলে, আমি একটু বেরোচ্ছি, টুকটাক কিছু কেনাকাটা আছে। ওই বাড়ির দাদা দিদি ডাক্তারের কাছে গেছে। রণবীর এক্ষুনি অফিস থেকে ফিরে আসবে। ও আসলে চাবিটা দিয়ে দিস। মা চলে যায়। কিছুক্ষণ বাদে রণবীর আসতেই ঋতুপর্ণা তাকে বলে 1 কাপ চা খেয়ে যেতে। রণবীর বাড়িতে ঢোকা মাত্রই দরজা বন্ধ করে দেয় ঋতুপর্ণা। তারপর কোনো ভনিতা না করে সরাসরি রণবীরের চোখে চোখ রাখে ঋতুপর্ণা। তোমার বিয়ে রণবীরদা? এই ঋতুপর্ণাকে রণবীরও চেনে না। ঋতুপর্ণার চোখের দৃষ্টি অন্য কথা বলছে, তা বুঝতে বাকি রইল না রণবীরের। মাথা নাড়িয়ে হ্যাঁ বলল সে। কিন্তু আমি কি করব রণবীরদা? মানে? আমি যে তোমাকে ছাড়া বাঁচব না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি বোঝো না? নাকি ইচ্ছে করে বুঝতে চাইছো না? রণবীরের একদম সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল ঋতুপর্ণা। এসব কি বলছো তুমি? আমি তো কখনো তোমাকে বলিনি যে আমি তোমাকে ভালোবাসি, বা আমার ব্যবহারে তোমার প্রতি কোনো দুর্বলতা কোনো দিন প্রকাশ পেয়েছে বলে তো মনে হয় না। তাহলে তোমার এরকম ভাবার কারণ কি? আমি সারাকে ভীষণ ভালোবাসি। ওকেই বিয়ে করছি আর কয়েক মাস বাদে। পাগলামি করো না, মন দিয়ে পড়াশোনা করো। তোমার থেকে আমি অনেক বড়।
রণবীর দরজা খুলে বেরিয়ে যেতে চাইছিল। উন্মাদের মতো চিৎকার করে উঠল ঋতুপর্ণা, আমি মরে যাব, বিশ্বাস করো আমি মরে যাব। রণবীর ঋতুপর্ণার মাথায় হাত রাখল। তোমার বয়স অল্প, এই বয়সে একটু একটু এরকম হয়। নিজের মনকে শান্ত করো, পড়াশোনায় মন দাও, সব ঠিক হয়ে যাবে। রণবীর বেরিয়ে গেল। অঝোর ধারায় কেঁদেছিল সেদিন ঋতুপর্ণা। নিজেকে শেষ করে দেবে ভেবেছিল, কিন্তু মা বাবার মুখটা মনে পড়াতে আর পারেনি। তারপর থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে রণবীরের দাম্পত্য জীবন যেন সুখের না হয়, সেই কামনাই সে করে গেছে। বারবার চেয়েছে রণবীরের সংসার জীবন যেন ভেঙে চুরমার হয়ে যায়, সারাকে নিয়ে যেন সে কোনোদিন সুখী হতে না পারে। কিন্তু সারাকে নিয়ে শুধু রণবীর নয়, রণবীরের বাবা মাও সুখী ছিলেন। তাদের মুখে সারাক্ষণ সারার কথা। অসহ্য লাগত ঋতুপর্ণার। দেখতে দেখতে রণবীর আর সারার কোল আলো করে এলো একটি কন্যা সন্তান। এদিকে ঋতুপর্ণা জিওগ্রাফি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষা সে দিচ্ছিল। মেয়ে বড় হচ্ছে, স্বাভাবিকভাবে বাবা মা বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু ঋতুপর্ণা কিছুতেই বিয়ে করবে না স্পষ্ট করে জানিয়ে দিল তাদের। এই নিয়ে বাড়িতে চলছিল অশান্তি। একদিন রণবীর ডেকে পাঠালো তাকে। বাড়িতে সেদিন কেউ ছিল না, সারাও গিয়েছিল বাপের বাড়ি। রণবীর বলেছিল, কি পাগলামি করছো তুমি, বিয়ে করবে না কেন? আমার ইচ্ছে, তোমাকে ছাড়া আমার জীবনে আমি আর কাউকে কল্পনাই করতে পারবো না। কেন অবুঝের মতো করছো? দেখো আমি আমার সাংসারিক জীবনে সুখী, তুমি বিয়ে করো সব ভুলে যাবে। প্লিজ রণবীরদা, তুমি তোমার মতো থাকো, তোমাকে তো আমি ডিস্টার্ব করছি না, আমার জীবনটা আমাকেই বুঝে নিতে দাও। আর নারায়ণী ঋতুপর্ণা। কিছুদিন পরে স্কুলের একটা শিক্ষকতার চাকরি পেল সে। বাড়িতে তাই আরও স্পষ্ট করে জানিয়ে দিল সে এখন কারোর উপর নির্ভরশীল নয়, সুতরাং বিয়ে আর সে কোনোদিনই করবে না। কুহেলির বয়স তখন মাত্র 4 বছর। সেদিন রণবীর আর সারা অফিস পার্টি থেকে ফিরছিল। সদ্য ড্রাইভিং শেখা সারা আবদার করেছিল রণবীরের কাছে ড্রাইভিং করার জন্য। রণবীর ছেড়ে দিয়েছিল। ব্যাস, তারপরে ঘটে গিয়েছিল সেই মর্মান্তিক দুর্ঘটনাটা। হাইওয়েতে রণবীরদের গাড়িটা একটা ট্রাককে পাশ কাটাতে গিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। পিছন দিক থেকে ছুটে আসা আর একটা ট্রাক পুরো পিষে দেয় গাড়িটাকে। সারার ওখানেই মৃত্যু হয়। রণবীর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। কিডনি এফেক্ট করেছিল, ডান পাটাও কেটে বাদ দিতে হয়েছিল, আর বাঁ দিকটা পুরো প্যারালাইসিস। জমে মানুষে টানাটানির পর প্রায় 2 মাস বাদে বাড়ি ফিরে আসে বিধ্বস্ত রণবীর। খবরটা পেয়ে জ্ঞান হারায় ঋতুপর্ণা। তার অভিশাপের ফল কি এটা? ছি, কি অমানুষ সে তো রণবীরকে সত্যিই ভালোবাসে। তাহলে তার ভালোবাসার মানুষটা যাকে নিয়ে ভালো আছে তাকে এত অভিশাপ কেন দিত সে? ছুটে যায় রণবীরের বাড়িতে। কুহেলিকে কোলে তুলে নেয়, নিজের মাতৃত্ব দিয়ে আঁকড়ে ধরে তাকে। রণবীরকে দেখে কান্নায় ভেঙে পড়ে সে। তারপর থেকে এক মুহূর্তের জন্য আর নিজের কথা চিন্তা করেনি ঋতুপর্ণা। নিজের সংসার মনে করে সেবা করে গেছে রণবীরের, তার সন্তানের। যে সময়টা সে স্কুলে কাটাতো সেইটুকু সময়ের জন্যই রণবীরের জন্য আয়া বরাদ্দ ছিল। স্কুল থেকে ফিরে এসে আবার সে তার তাসের ঘরে ফিরে যেত। রণবীর আপত্তি করত। তার বাবা মাকে বলতো ঋতুপর্ণাকে এখানে আসতে বারণ করতে। কিন্তু এত বড় একটা ধাক্কা খাওয়ার পর রণবীরের বাবা মাও কখন যেন ঋতুপর্ণার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে গিয়েছিল। রণবীরকে বহুবার ঋতুপর্ণা বলেছে, বিয়ে করবে আমায়? আমি পুরো ভেঙে চুরে গেছি, তোমাকে কিছু দেওয়ার নেই আমার, তুমি এখনও আমায় বিয়ে করতে চাইছো? আমি এত বড় স্বার্থপর হতে পারবো না, তুমি চলে যাও প্লিজ, নিজের মতো করে বাঁচো। আমি তোমাকে নিয়েই বাঁচব, এতেই আমার সুখ আনন্দ। বহু বছর কেটে গেছে। এরপর কুহেলেও বড় হয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে, জেনেছে, শুনেছে। না, ঋতুপর্ণাকে ভুল বোঝেননি সে, বরং শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে। চিকিৎসা চলছিলই রণবীরের। রণবীরকে সুস্থ করার প্রত্যাশা নিয়ে দিন কাটিয়ে দিচ্ছিল ঋতুপর্ণা। ভগবান বোধহয় অলক্ষ্যে বসে অন্য কিছু ভাবছিলেন। তাই হঠাৎ মারণ ব্যাধি এসে গ্রাস করল রণবীরকে। ক্যান্সারে আক্রান্ত হলো সে। তাও বেশ কয়েক বছর বেঁচেছিল, যুদ্ধ করেছিল, কিন্তু আর পারল না, হাল ছেড়ে দিল সে। ঋতুপর্ণার ভালোবাসাতেই হয়তো এতদিন বেঁচেছিল, কিন্তু ঋতুপর্ণার ভালোবাসাও আজ হার মানল নিষ্ঠুর মৃত্যুর কাছে।
রণবীরের শীতল হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে এতক্ষণ ধরে বসেছিল ঋতুপর্ণা। কুহেলি জানালো, মা, এবার বাবাকে ছাড়ো, স্বর্গরথ এসেছে, এবার বাবাকে সবাই নিয়ে যাবে। মেয়ের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল ঋতুপর্ণা, আমাকে নিয়ে যাবি না? না মা, তোমার শরীর ভালো নেই, তুমি যাবে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ঋতুপর্ণা রণবীরের নিথর দেহটার দিকে। তারপর নিজের মাথায় সিঁদুরে স্পর্শ করে ফিসফিসিয়ে বলে উঠল, এ জন্মে ধার করা সিঁদুর পরলাম, পরের জন্মে তোমার ভালোবাসার সিঁদুরে রাঙিয়ে তুলো আমার শূন্য স্মৃতি। আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। তারপর ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো ঋতুপর্ণা। এই প্রথমবার আর এই শেষবারের মতো সে নিজের সিঁদুরে রাঙানো স্মৃতিটার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। দু চোখ বেয়ে তখন তার অঝোর ধারায় শ্রাবণ নামল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।